সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজ আমি অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছি ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের সঙ্গে। তোমরা জেনে থাকবে এর আগে তোমাদের দুটো ক্লাস জনাব আব্দুল সালাম মিয়া স্যার নিয়েছেন। তো আমি তোমাদের সাথে আজকে একটা ক্লাস নিব। তবে এই ক্লাসটা অনার্স প্রথম বর্ষের স্টুডেন্টদের জন্য দরকারি, কারণ তোমাদের কোর্সের এই ক্লাসটা অন্তর্ভুক্ত আছে, মানে এই টপিক্সটা আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, যে যেখান থেকে আমার সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছ, সবাইকে জানাই অভিনন্দন। আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে, উপকৃত হবে। তোমাদের উপকারে আসতে পারলে আমাদের এই শ্রমটা সার্থক হবে। তো আসো আমরা এখন ক্লাসে চলে যাই। দেখো, অনার্স প্রথম বর্ষ, বিষয় কোড 21-16-01। আর যারা বিএ পাস কোর্স আসো তাদের প্রথম পত্র 11-16-01। আজকে বিষয়ের শিরোনাম হচ্ছে মুসলমানদের ইতিহাস 570 থেকে 750। যারা বিএ পাস প্রথম পত্র আসো তাদের হচ্ছে কোর্সের বিষয়ের শিরোনাম হচ্ছে ইসলামের সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মদিনা সনদ। দেখো, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এটা তৎকালীন সময়ের মদিনা শহরের ছবি। আমি ইন্টারনেট থেকে কালেক্ট করে তোমাদের এখানে ইনসার্ট করেছি। মদিনা শহর পুরাতন। তো মদিনা সনদ, প্রথমে তোমাদের জানতে হবে বা বুঝতে হবে মদিনা সনদটা কি। ইতিমধ্যে তোমরা অনেকেই সাধারণ জ্ঞান পড়তে গিয়ে অথবা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছ যে মদিনা হচ্ছে সর্বপ্রথম একটা হচ্ছে সনদ। তো এর আরবি হচ্ছে সাইফাত আল মাদিনা। এটা সংগঠিত হয়েছে, মানে এটা তৈরি করা হয়েছে 622 খ্রিস্টাব্দে, এবং যেটা ছিল পহেলা হিজরি। তোমরা হিজরত সম্পর্কে জেনেছ, তোমাদের পূর্ববর্তী ক্লাসে আব্দুল সালাম মিয়া স্যার বলেছেন, যদি তোমরা ক্লাসটা দেখে থাকো। তো বলা হচ্ছে যে কি, মক্কা থেকে যখন মদিনায় গমন করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ইসলামের প্রবর্তনের জন্য, আবির্ভাবের জন্য, ইসলামকে সম্প্রসারণের জন্য তিনি ভাবলেন যে আমরা যদি এভাবে বিচ্ছিন্ন হয়ে ইসলাম প্রচার করি তাহলে সেটা কি হবে না, প্রতিষ্ঠা পেতে অনেক সময় লাগবে। এই জন্য সুষ্ঠুভাবে পরিকল্পিতভাবে কিভাবে আমরা ইসলামকে সাংগঠনিক রূপ দিতে পারি, তারই ফলশ্রুতিতেই কিন্তু এই সংবিধানটা প্রণয়ন হয়েছিল। এটি হচ্ছে মদিনায় প্রথম তৈরি হয়। তো সেই থেকেই মদিনা শহর কেন্দ্রিক হওয়ার কারণে এর নাম অনুসারে এই চুক্তি বা সনদটার নাম হয় মদিনা সনদ। তো ইতিহাস সম্পর্কে আমরা জানব। তো বলা হচ্ছে কি, এই 622 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা নগরীতে যখন হিজরত করেন, এ সময় কি হয়, সেখানে বসবাসরত বনু আউস এবং বনু খাজরাজ গোত্রের মধ্যে একটা কিন্তু বিরোধ ছিল। তোমরা কিন্তু এটা জানো, তোমরা যখন প্রথম পত্র পড়েছ তখনই তোমরা জেনেছ যে সেই সময়ে বিভিন্ন গোত্রদের মধ্যে বিনা কারণে তাদের মধ্যে কি চলতো, দ্বন্দ্ব কলহ চলতো। তো এই বনু আউস এবং বনু খাজরাজ এই সম্প্রদায় ছিল অন্যতম দুটো সম্প্রদায়, যারা সবসময় কী করতো, হিংসা বিদ্বেষ কলহ এগুলোতে লেগে থাকতো। এদের মধ্যে ভ্রাতৃত্ব এবং সম্প্রীতি স্থাপন করার জন্য মদিনায় বসবাসরত সকল গোত্রের মধ্যে যারা ওখানে ছিলেন তাদের মধ্যে একটা সুশাসন প্রতিষ্ঠার জন্য, ভ্রাতৃত্ব বোধ গড়ে তোলার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 47 ধারা বিশিষ্ট একটি সনদ বা সংবিধান প্রণয়ন করেন, যা পৃথিবীর ইতিহাসে মদিনা সনদ নামে পরিচিত। অনেক সময় তোমাদের ছোট প্রশ্নে আসতে পারে মদিনা সনদের ধারা কয়টি, কত সালে এটা প্রণীত হয়েছে,
কিভাবে হয়েছে? বড় প্রশ্ন আসলেও তোমাদের আসতে পারে যে মদিনা সনদ কি, তার প্রেক্ষাপট আলোচনা করো, ধারাসমূহ বিশ্লেষণ করো ইত্যাদি। তাহলে আমরা মদিনা সনদের ইতিহাস জানলাম। আমি কিন্তু তোমাদের খুব সংক্ষিপ্তকারে বলার চেষ্টা করছি, তোমরা এখান থেকে তথ্যগুলো সংগ্রহ করে বাসায় তোমাদের কাছে যে বই আসে সেই বইয়ের সঙ্গে সমন্বয় করে পড়বে, তাহলে দেখবে বিষয়টা অনেক সহজ মনে হবে। তো আমরা যদি মদিনা সনদের গঠন সম্পর্কে বলতে যাই, তাহলে আমরা বলতে পারবো যে কি, যে গঠন মূলত যে এই ধারায় কি কি আসে, কোন ধারায় কি আইন প্রণীত হয়েছিল। বলা হচ্ছে যে প্রথম 10 ধারায় বলা হয় যে মুহাজির, মুহাজির মানে কি, দেশ ত্যাগী, মানে যারা দেশ থেকে চলে গেছে, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, এই বনু আউফ, বনু সাইদা, বনু হারিস, বনু জুসাম, বনু নাজ্জার, বনু আমর, এই প্রভৃতি গোত্রের মুসলমানদের মধ্যে প্রচলিত নিয়ম নীতি এবং ন্যায় বিচারের ভিত্তিতে পণের মাধ্যমে বন্দীদের মুক্ত করবে। সেই সময় ওই যে বললাম তারা যুদ্ধ বিগ্রহ কলহে লেগে থাকতো, তো তাদের মধ্যে এই এই যে তারা যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো, তো এটা মানে সুষ্ঠু রূপ দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, 10 ধারায়, এর প্রথম 10 ধারায় বলা হলো যে যদি কোনো বন্দি প্রত্যর্পণ নিয়ম চালু হয়, সেটা নিয়ম নীতি এবং ন্যায় বিচারের ভিত্তিতে পণের মাধ্যমে করা হবে, যার যেটা মন চাবে সেটা করলে চলবে না। 11 থেকে 20 ধারায় বলা হচ্ছে কি, মুসলমানদের পারস্পরিক সম্পর্ক সম্পর্কিত আইন বিধৃত হয়। তাহলে আমরা কিন্তু তোমরা দেখবে বাংলাদেশের সংবিধান যদি তোমরা দেখে থাকো বা এর সম্পর্কে তোমাদের জ্ঞান থাকে, তাহলে দেখো ওখানে ধারা আছে, কোন ধারায় কি লিপিবদ্ধ আছে এইরকম। ঠিক মদিনা সনদটাও সেই রকম, যে হচ্ছে কি প্রথম 10 ধারায় কি থাকলো, পরবর্তীতে 10 ধারায় 11 থেকে 20 ধারায় মুসলমানদের পারস্পরিক সম্পর্ক সম্পর্কিত আইন বিধৃত হয়। এই 21 থেকে 26 ধারায় হত্যাকারীর শাস্তি, কোনো মুসলমান কোনো অন্যায়কারীকে আশ্রয় দিলে তার শাস্তি, কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে তা মীমাংসার জন্য কোন পদ্ধতি অবলম্বন করা যাবে, ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি বিষয়ক আইন সন্নিবেশিত ছিল এই 21 থেকে 26 ধারায়। আমি তোমাদের বলেছি 47টা ধারা ছিল। তো পরবর্তীতে দেখো পরবর্তী ধারাসমূহে কি ছিল, যুদ্ধনীতি, নাগরিকদের ক্ষতিপূরণ, নিজ নিজ ব্যয় নির্বাহ, এ সনদে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কেউ যুদ্ধে লিপ্ত হলে তার ব্যাপারে ব্যবস্থা বা এদের দুষ্কর্ম সম্পর্কে, যুদ্ধের ব্যয় নির্বাহ, নাগরিকদের অধিকার, আশ্রয়দানকারী এবং আশ্রিতের সম্পর্ক, নারীর আশ্রয়, সনদের স্বাক্ষরকারীদের মধ্যে শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দিলে সেই সময়ে কি করণীয় হবে, কুরাইশদের ব্যাপারে ব্যবস্থা, মদিনার ওপর অতর্কিত হামলা হলে সেই সময়ে বিভিন্ন গোত্রের লোকজনদের কি করণীয়, এই সমস্ত বিষয় এই 26-এর পর থেকে 47 যে ধারা ছিল তার মধ্যে বিধৃত ছিল। তাহলে আমরা বলছি যে এর গঠন প্রভাব এই রকম, যে প্রথম 10 ধারায় কি ছিল, 10 থেকে 23 পর্যন্ত কি ছিল, 26 থেকে পরবর্তী কি ছিল তোমরা জানলে। স্লাইড দেয়া আছে, তোমরা পজ করে করে দেখে নিতে পারবে। তো বলা হচ্ছে কি, বিশ্বের ইতিহাসে এটি প্রথম লিখিত চুক্তি বা সংবিধান। তোমরা অনেক সময় যারা চাকরির পরীক্ষা দাও, তারপরে এডমিশন টেস্ট দাও, দেখবা লেখা অনেক সময় এই প্রশ্নটা আসে, বিশ্বের ইতিহাসে প্রথম লিখিত চুক্তি বা সংবিধান কি। তোমরা নিঃসন্দেহে আজকের পর দিবা মদিনা সনদ। এই সম্পর্কিত ঐতিহাসিক পিকে হিট্টি বলেন, আউট অফ দ্য রিলিজিয়াস কমিউনিটি অফ অল মদিনা দ্য লেটার অ্যান্ড লার্জেস্ট স্টেট অফ ইসলাম অ্যারোস, অর্থাৎ মদিনা প্রজাতন্ত্রই পরবর্তীকালে ইসলামী সাম্রাজ্যের ভিত্তিমূল স্থাপন করে। উক্ত সংবিধান সকল পক্ষ মেনে নিয়েই কিন্তু সেই সময়ে স্বাক্ষরদান করেছিল। তার মানে কি,
যে এই যে সনদের ইতিহাস, গঠন প্রক্রিয়া, এটা যখন সবার সামনে ডিসক্লোজ করা হলো, তখন কি করা হলো, তারা সবাই এটা পড়লো, ভাবলো, চিন্তা করে এই সম্পর্কিত মতবাদ দিল। তো বলা হচ্ছে যে কি, এই সনদে মদিনাকে একটি পবিত্র ভূমি হিসাবে আখ্যা দেওয়া হয় এবং যেখানে কোনো অস্ত্র বহন করা যাবে না, কোনো প্রকার রক্তপাতের ঘটনা ঘটানো যাবে না। পরবর্তীতে দেখো, মদিনা সনদের মূল বিষয়বস্তু কি ছিল। এতক্ষণ আমরা জানলাম এর ইতিহাস, এর গঠন, প্রভাব, এটা তোমাদের বললাম। এখন আমরা দেখব মদিনা সনদে 47টা ধারা ছিল, এর মূল বিষয়বস্তু কি ছিল। বলা হচ্ছে সনদে স্বাক্ষরকারী সম্প্রদায়সমূহ সকলে মিলে একটি জাতি গঠন করবে। তার মানে কি, আমরা মদিনা সনদের প্রথম যে কথাটা জানলাম সেটা হচ্ছে সনদপত্রে স্বাক্ষরকারী সম্প্রদায়সমূহ একটি জাতি গঠন করবে। 2 হচ্ছে কি, যুদ্ধ বা হানাহানি শুরু হবার মতো তীব্র বিরোধ তৈরি হলে বিষয়টি আল্লাহ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ন্যস্ত হবে। এটা আমরা 2 নম্বর ধারা সম্পর্কে জানলাম। 3 নম্বর ধারা হচ্ছে, কোনো সম্প্রদায় যদি গোপনে কুরাইশদের সাথে কোনো প্রকার সন্ধি স্থাপন করে কিংবা মদিনা বা মদিনাবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কুরাইশদের কোনোরূপ সাহায্য সহযোগিতা করতে পারবে না। তার মানে তারা কোনো প্রকার সন্ধি করতে পারবে না এবং মদিনা এবং মদিনাবাসীদের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করা হয়, এই ব্যাপারেও কুরাইশদের কোনোরূপ সাহায্য সহযোগিতা করতে পারবে না। 4 নম্বর হচ্ছে কি, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, পৌত্তলিক ও অন্যান্য সম্প্রদায় ধর্মীয় ব্যাপারে পূর্ণ স্বাধীনতা ভোগ করবে। কেউ কারো ধর্মীয় কাজে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না। এখন যেমন আমরা দেখি ইসলাম এতটাই উদার এবং মহান একটা ধর্ম, শুধু আজ না, সেই সময় থেকেই মদিনা সনদের ধারাতেও এটা স্বনির্বন্ধিত ছিল যে কি, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, পৌত্তলিক ও অন্যান্য সম্প্রদায় ধর্মীয় ব্যাপারে পূর্ণ স্বাধীনতা ভোগ করবে। কেউ কারো ধর্মীয় কাজে কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবে না। তা দেখো 5 নম্বরে কি ছিল, মদিনার উপর যে কোনো বহিরাক্রমণকে রাষ্ট্রের জন্য বিপদ বলে গণ্য করতে হবে এবং সেই আক্রমণকে প্রতিরোধ করার জন্য সকল সম্প্রদায়কে একজোট হয়ে অগ্রসর হতে হবে। তাহলে এই ধারার মূল বিষয়বস্তু কি, যদি মদিনা শহরকে বহিরাক্রমণ মানে অন্য গোত্র, অন্য জায়গা হতে আক্রমণ করা হয়, সেটা সবাই মিলে একত্র হয়ে সেটা প্রতিরোধ করার জন্য অগ্রসর হতে হবে। অমুসলিমগণ মুসলিমদের ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য থাকবে না। অতএব দেখো, আমি বলি, ওই যে বললাম ইসলাম উদার ধর্ম, এখানে বলা হচ্ছে কেউ কারো ধর্মীয় কাজে কোনো রকম হস্তক্ষেপ করবে না। আরও একটা ধারার সন্নিবেশিত হলো কি, যে অমুসলিমগণ, মুসলিমদের যদি কোনো ধর্মীয় যুদ্ধ হয় তাহলে সেক্ষেত্রে তাদের কোনো বাধ্যবাধকতা থাকবে না যে যুদ্ধ যেতেই হবে, করতেই হবে, এই রকম কিছু না। 7 নম্বর হচ্ছে কি, রাষ্ট্রের প্রতি নাগরিকের অধিকার ও নিরাপত্তা রক্ষার ব্যবস্থা থাকবে। 8 নম্বরে ছিল কি, অসহায় ও দুর্বলকে সর্বাবস্থায় সাহায্য ও রক্ষা করতে হবে। এটা হচ্ছে মূল মন্ত্র। একজন মানুষ হিসেবে একজন মানুষের পাশে দাঁড়ানো, মানবিকতার ধর্ম, যে অসহায় দুর্বল যারা আছে, আমি খেলাম, সে খেতে পারলো না, যথাসাধ্য যথা নিয়মে তাদের পাশে আমাদের থাকতে হবে। 9 নম্বর হচ্ছে কি, সকল প্রকার রক্তক্ষয়, হত্যা, বলাৎকার নিষিদ্ধ করতে হবে। মানে এই মদিনা সনদ যবে থেকে কার্যকর হবে তবে থেকে সকল প্রকার রক্তক্ষয়, হত্যা, বলাৎকার এগুলো নিষিদ্ধ হয়ে যাবে। মদিনাকে পবিত্র নগরী বলে ঘোষণা করা হবে। কোনো লোক ব্যক্তিগত অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবেই বিচার করা হবে, তার কারণে অপরাধীর সম্প্রদায় দায়ী করা যাবে না। এটার বিষয়বস্তু হচ্ছে কি,
ধরো আমি কোনো অপরাধ করলাম, এই অপরাধের জন্য আমি যে মুসলিম সম্প্রদায়ভুক্ত, এই অপরাধ আমার ব্যক্তি অপরাধ হিসেবেই বিবেচিত হবে। আমার জন্য আমার আরও একজন মুসলিম ভাই, আমার সমাজের আরও একজন মানুষ এটা দ্বারা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেই রূপ বোঝানো হচ্ছে। যে তৎকালীন সময়ে মদিনায় যদি কোনো ব্যক্তি অপরাধ করে, কারণ ওখানে তো বিভিন্ন সম্প্রদায়ের লোক বাস করতো, গোত্রের লোক বাস করত, যদি সেই গোত্রের কোনো একজন অপরাধ করে, তাহলে সেই অপরাধের জন্য ব্যক্তিগতভাবেই তার বিচার হবে, ব্যক্তিগত অপরাধ হিসেবে সেটা গণ্য হবে। সেই অপরাধের দায় যেন তিনি যে সম্প্রদায়ে বসবাস করেন সেই সম্প্রদায়কে ভোগ করতে না হয়, এই বিষয়টা এখানে সুস্পষ্টভাবে বলা হলো। 11 নম্বরে বলা হচ্ছে কি, মুসলমান, ইহুদি ও অন্যান্য সম্প্রদায়ের লোকেরা পরস্পর বন্ধুসুলভ আচরণ করবে। ওই যে আমি প্রথমেই বলেছি যে এই মদিনা শহরে বসবাসরত বিভিন্ন গোত্র সম্প্রদায়ের লোকজন যে যেখানে আছে, যে অবস্থানে আছে, সে তার ইচ্ছামতো ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে এবং পরস্পরের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করবে। 12 নম্বর হচ্ছে কি, রাষ্ট্রের অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তির অধিকার থাকবে রাষ্ট্রপ্রধানের। ওই যে মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্রপ্রধান হিসেবে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে বিবেচিত করা হলো। তো তাই বলা হচ্ছে কি, রাষ্ট্রের অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তির অধিকার থাকবে রাষ্ট্রের প্রধান, এবং তিনি হবেন সর্বোচ্চ বিচারালয়ের সর্বোচ্চ বিচারক। অতএব তিনি যা বলবেন, যে সিদ্ধান্তই নেবেন, সে সিদ্ধান্তটাই হবে সর্বশেষ সিদ্ধান্ত। 13 নম্বর হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের অনুমতি ব্যতীত মদিনাবাসীগণ কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। তো বলা হচ্ছে কি, এটা তো উল্টে, আমি ইচ্ছা করলেই যুদ্ধ ঘোষণা করব, এইরকম হবে না। রাষ্ট্রের প্রধান হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর অনুমতি ব্যতীত মদিনাবাসীগণ কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের অনুমতি ব্যতীত মদিনাবাসীগণ কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। তাহলে আমরা জানলাম মদিনা সনদটা কি, কত হিজরিতে তা প্রতিষ্ঠিত হয়েছে, এবং এর ইতিহাস, গঠন প্রণালী এবং এর মূল বিষয়বস্তু সম্পর্কে। আমাদের তোমরা আগে আরও 2টো ক্লাস করেছ, আব্দুল সালাম মিয়া স্যার তোমাদের ক্লাস নিয়েছেন, আমি তোমাদের আগেই এই বিষয়টা অবহিত করলাম যে মদিনা হিজরত এবং সেই সময়ের প্রেক্ষাপট সম্পর্কে তিনি তোমাদের ক্লাস নিয়েছেন। যেহেতু ডিগ্রি ক্লাস আমরা সবাই মিলেই নেই, এই জন্য আজকের এই টপিকসটা আমি তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যে যেখানে আসো, যেভাবে আসো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং পড়াশোনার সঙ্গে থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ। দেখা হবে আবার কোনো পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।